আশেপাশে চেক করো। স্যার ওয়াচ। স্যার স্যার মেয়েটার পাশে পড়ে থাকা ব্যাগ থেকে যে জিনিসগুলো পাওয়া গেছে সেখান থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অ্যানালাইসিসে পাঠিয়ে দিয়েছি, কিন্তু মেয়েটার বডি ক্লেম করতে কেউ আসেনি। কাছাকাছি কোনো পুলিশ স্টেশনে কোনো মিসিং রিপোর্ট এই বয়সী কোনো মেয়ের? স্যার আমি খোঁজ লাগাচ্ছি। এ ধরনের লাঠি, এ ধরনের কথা বলা ঘড়ি, এ ধরনের জিনিস তো দৃষ্টিহীন মানুষই ব্যবহার করে। এটা ধরলে হবে না যে এগুলোই মেয়েটারই, অন্য কারোরও তো হতে পারে। স্যার যদি পোস্টমর্টম রিপোর্টে জানা যায় মেয়েটি অন্ধ ছিল তাহলে এই সমস্ত জিনিস ওরই হবে। তবে কেসটা তো অ্যাক্সিডেন্ট বা সুইসাইডেরই মনে হচ্ছে, কিন্তু মার্ডারের ব্যাপারটাও মাথা থেকে উড়িয়ে দেওয়া যায় না। একটা কাজ করো, এই বাস টিকিটটার ব্যাপারে একটু খোঁজ নাও, হয়তো লোকেশনের কোনো আইডিয়া পাওয়া যেতে পারে। স্যার হ্যাঁ স্যার, এই টিকিটটা আমাদেরই বাস কোম্পানির। আর স্যার এটা গতকালের টিকিট, হাবিবগঞ্জ থেকে ভোপাল জংশন অবধি কাটা হয়েছে। আর স্যার বাকি টিকিটগুলো হাবিবগঞ্জে যাওয়ার অথবা হাবিবগঞ্জ থেকে আসার। এই টিকিট একটা অন্ধ মেয়ের থেকে পেয়েছি। এই টিকিট আপনি কেটেছিলেন? আমাদের কোম্পানির অনেক বাস আর অনেক কন্ডাক্টর রয়েছে, জানি না কে এই টিকিটগুলো কেটেছে। এতজন প্যাসেঞ্জার আমি কি করে মনে রাখবো স্যার? ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হাবিবগঞ্জ চলো। এখানে আশেপাশে কোনো অন্ধ মেয়ে থাকে? না। এখানে আশেপাশে কোনো অন্ধ মেয়ে থাকে? হ্যাঁ স্যার, পিছনের সোসাইটিতে একটা মেয়ে থাকে, ওর দাদা রোহন অর্ডার দিয়ে যায় আর জিনিসপত্র আমি পৌঁছে দিয়ে আসি। আমাকে ওদের বাড়ি দেখাও। কি ব্যাপার স্যার? এখানে কোনো অন্ধ মেয়ে থাকে? হ্যাঁ, অনুরাধা থাকে। দেখুন ওর ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? অনুরাধার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? কবে হলো স্যার? কাল। আচ্ছা ওর বাড়িতে কি আর কেউ নেই, মা বাবা বা? আমরাই ওর বাবা মার মতন স্যার, আরেক দাদা আছে ওর সাথে স্যার। আচ্ছা এই সময় ওর দাদা কোথায়? কোন একটা কাজে চণ্ডীগড়ে গিয়েছে। রোহনের কাছে কি বলবো আমরা? রাতে তো আমরা এসেছিলাম, দরজাও ঠকঠক করেছি আমরা। আমরা ভাবলাম ঘুমোচ্ছে হয়তো, ডুপ্লিকেট চাবি থাকে আমাদের কাছে। সকালে যখন দরজাটা খুলে দেখলাম বাড়িতে কেউ ছিল না। যদি বাড়িতে কেউ নাই থাকে তাহলে আপনারা মিসিং কমপ্লেন কেন করেননি? আমরা ভেবেছিলাম কোথাও গেছে হয়তো স্যার। ঠিক আছে, রুমের ডুপ্লিকেট চাবি নিয়ে আসুন। স্যার এটাই অনু। আপনাদেরকে আমার সাথে বডি শনাক্ত করতে যেতে হবে। হে ভগবান, কি হয়ে গেল? আমি রোহনকে কি উত্তর দেব বলো? অনুরাধা আর রোহনকে আমরা নিজের ছেলে মেয়ের মতন ভালোবাসি স্যার। আর আপনাদের ছেলে মেয়ে? আমাদের ছেলে মেয়ে নেই স্যার। এদেরকে কবে থেকে চেনেন? যেদিন থেকে আমাদের পাশে থাকতে এলো, খুব ভালোবাসতো দুজন একে অপরকে। যদি অনুর সামান্য কিছু হতো তাহলে রোহন পুরো বাড়ি মাথায় করতো। আরে কি হলো? বদমাস, এই লাগেনি তো রে মা? হাত পা ভেঙে দেবো তোর। বস, এখানে বস মা। কি হয়েছে? এখানকার বাচ্চাগুলো না ব্যথা করছে, চল হসপিটালে যাবো। আরে না বাবা, বেশি লাগেনি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। হ্যাঁ রোহন আসলেই আমাদের ইনফর্ম করবেন। বডি শুধু ওকেই দেওয়া যেতে পারে।
অবশেষে একটা ডেড বডির পরিচয় জানা গেল। এখন শুধু তার মৃত্যুর রহস্যের পর্দা উন্মোচন করা বাকি রয়েছে। প্রাথমিকভাবে তো এটাকে কোনো সুইসাইড বা অ্যাক্সিডেন্ট কেস বলেই মনে হচ্ছিল, কিন্তু পুলিশ মার্ডারের অ্যাঙ্গেলও এড়িয়ে যেতে চাইছিল না। প্রশ্ন হলো যে একটা 18 বছরের মেয়ের জীবনে এমন কি ঘটেছিল যে সে প্রাণ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল, আর যে দাদা সে এত কাছের ছিল তাকে ছেড়ে যাওয়ার মতো সিদ্ধান্ত সে কি করে নিল? এটা মানলাম যে যারা আত্মহত্যা করে তারা কোনো লজিকের ধার ধারে না, কিন্তু সত্যি কি এটা কোনো আত্মহত্যার মামলা ছিল? আর পুলিশ তাদের তদন্তের মাধ্যমে এটাকে হত্যা ছাড়া কিছুই ভাবতে পারছিল না। শুধুমাত্র লাশের শনাক্ত করা পুলিশের উদ্দেশ্য ছিল না, বরং তারা এটাও জানতে চাইছিল যে অনুরাধার সঙ্গে আসলে কি ঘটেছিল। দাদা 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 কটা বাজে বল না? ডাক্তার আঙ্কেল বলেছিল 9টার সময় ওষুধ খেতে। আচ্ছা, সব কথা কি আমি বলে দেবো? তুই নিজে জেনে নিতে পারিস না? দাদা আমি কিভাবে? The time is 8:55 a.m. এটা কি দাদা? এটা ঘড়ি। টাইম জানার জন্য তোকে আমাকে বা অন্য কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। শুধু ওই বাটনটা টিপবি আর কানে। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, আমার বোন অন্ধ ছিল, কিন্তু জন্ম থেকে নয়। ওর চোখ একদম ঠিক ছিল। আরে বাবা, তাড়াতাড়ি করো, চলো, দেরি হয়ে যাচ্ছে তো। রেডি হওনি এখন? না না, রেডি আমি। চলো না, আমরা কাকার বাড়ি থেকে শিগগিরই চলে আসবো। ঠিক আছে। বাই বাই। আঙ্কালের ওখান থেকে মা বাবা কোনোদিন ফেরেনি। কার অ্যাক্সিডেন্টে রাস্তায় মারা যান। খুব খারাপ সময় ছিল সেটা আমাদের জন্য। আমি নিজেও এতটা বড় ছিলাম না যে অনুরাধাকে সামলাতে পারবো, কিন্তু সময় সব শিখিয়ে দেয়। ধীরে ধীরে সবকিছু ঠিক হতেও শুরু করেছিল, কিন্তু একদিন হঠাৎ করে অনুরাধার চোখে ব্যথা করতে শুরু করে। কি হয়েছে অনু? দাদা আমার চোখে আর মাথায় খুব ব্যথা হচ্ছে। আচ্ছা, 1 মিনিট দাঁড়া, আমি আইস প্যাক নিয়ে আসছি। একটু আরাম লাগছে? প্রথমে ওকে চশমা নিতে হলো, তারপর ধীরে ধীরে ওর নাম্বার বাড়তে থাকলো, আর তারপর আমি পড়বো না, আমি পড়বো না, আমি কিচ্ছু পড়বো না, কিচ্ছু লিখবো না, আমি কিচ্ছু কি পড়বো হয়েছে? না, কিচ্ছু পড়বো না। কি হয়েছে অনু? দাদা আমি কিচ্ছু ঠিক মতো দেখতে পারছি না। হ্যাঁ, আমরা যাবো তো ডক্টরের কাছে, সব ঠিক হয়ে যাবে। দাদা আমাকে এই অন্ধকার থেকে বের কর দাদা, আমার খুব ব্যথা করে। সব সব ঠিক হয়ে যাবে। অনুরাধা ধীরে ধীরে অন্ধকারকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। অন্ধকার ওর জীবনে বেঁচে থাকার আলোটাই কেড়ে নিয়েছিল। কোনো ডাক্তারকে দেখিয়েছিলে? ছোট বড় সব ডক্টর দেখিয়েছি। একজনের কথায় তো হায়দ্রাবাদেও নিয়ে গিয়েছিলাম, তাতেও কিছু হয়নি। অনুরাধা কি ডিপ্রেস ছিল? মানে এটা কি সম্ভব যে ও নিজেই ট্রেনের সামনে এসছে? সুইসাইড? জানি না স্যার, কিন্তু এর আগেও কয়েকবার ও সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল। অনু দেখ, তোর জন্য পকোড়া বানিয়েছি। অনু কি করছিস? কি করছিস? রোহন, রোহন, ছাড়, এরকম করতে নেই। রোহন, কি হয়েছে আন্টি? রোহন চুরি দিয়ে হাত কাটতে যাচ্ছিল। কি হয়েছে তোর? অনু, অনু এমন করো না। চুপ কর, এরকম করতে নেই রে মা। শ্রীবাস্তব আঙ্কাল আর আন্টি খুব হেল্প করেছিল। যদি ওনারা না থাকতেন তাহলে আমি তো অনুকে সামলাতেই পারতাম না। ঠিক আছে, তুমি যেতে পারো, দরকার পড়লে আবার ডেকে পাঠাবো। ঠিক আছে। স্যার এটা তো একটা সিম্পল সুইসাইড কেস মনে হচ্ছে। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ওর ট্রেনের ধাক্কাতেই ওর মৃত্যু হয়েছে। কোনো রকম সেক্সুয়াল অ্যাসল্টের চিহ্নও পাওয়া যায়নি। কিন্তু কেউ ওই অন্ধ মেয়েটাকে ট্র্যাকে যেতে বাধা দিল না কেন? কিছু তো নর্মাল নয়। মনে তো হচ্ছে সুইসাইডে, কিন্তু ও একা ওখানে পৌঁছলো কি করে? সমস্ত সাক্ষ্য প্রমাণ একটা দিকে ইঙ্গিত করছিল যে অনুরাধা আত্মহত্যা করেছে।
সে আগেও সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল। স্পষ্টভাবেই এই বিষয়টা একটা ডিপ্রেশনে ভুগতে থাকা মেয়ের নিজেকে শেষ করে দেওয়ার গল্প বলেই মনে হচ্ছিল। কিন্তু এমন কিছু ছিল যার কারণে পুলিশ বিষয়টা নিয়ে খুব একটা কনভিন্স হতে পারছিল না, বিশেষ করে এই ব্যাপারে যে অনুরাধা এত দূরে একা কেন গিয়েছিল। আর যখন একটা অন্ধ মেয়ে সুইসাইড করার জন্য ট্র্যাকের উপর দিয়ে চলছিল, তখন কি তাকে কেউ দেখতে পায়নি? কিছু প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর পাওয়া খুবই দরকার। এই সব কিছু কি কাকতালীয় ছিল, নাকি জেনে বুঝে করা কোনো প্ল্যান? পুলিশ সম্পূর্ণ নিজের মতো করে আরো কিছু লোককে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিল। আমি তো সকালবেলায় বেরিয়ে যাই স্যার, আমি কিচ্ছু দেখিনি। আমি কিছু জানি না স্যার, আমি তো এখানে কয়েকদিন আগেই এসেছি, এখানে তো কাউকে চিনিও না। রোহনকে দেখতে পেতাম, কিন্তু ওর বোনকে তো আমি অনেক মাস দেখিনি। বাইরে অনেক কম বেরোতো, আর একা আমি কখনো তো দেখিনি। তোমার ডিউটি কতক্ষণ? আমি 24 ঘন্টাই ডিউটি করি স্যার। তাহলে ঘুমো কখন? সেরকম কিছু নয় স্যার, দিনের বেলা খাবার পরে কিছুক্ষণ ঘুমিয়ে নিই, প্রায়ই রাত্রির বেলা ঘুমিয়ে থাকি। ব্যাপারটা হচ্ছে রাত্রিরে এখানে কেউ আসে না। এখানে আবার কোন উগ্রপন্থী আসবে বলুন না স্যার। আসলে সোসাইটির লোকজনেরও 2 টাকা কম দিয়ে 24 ঘন্টার জন্য চৌকিদার পেয়ে যায়, আর আমারও ইনকাম হয়ে যায়। অনুরাধাকে চেনো? ওই অন্ধ মেয়েটি স্যার, রোহনের বোন। হ্যাঁ, 16 তারিখে এখান থেকে বেরিয়েছিল, তুমি দেখেছো? না 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 স্যার, ভালো করে মনে করো। পুরো মনে আছে স্যার। রোহন তো ওর খুব কেয়ার করতো। রোহনদা, রোহনদা, ইন্টারনেট থেকে সবকিছু শিখে নিয়েছি আমি। একদম ফার্স্ট ক্লাস চুল বাঁধা হয়েছে তোর। রোহনদা, হ্যাঁ? কাল সকালে জল আসবে না, আজ সন্ধ্যেবেলা কালকের জন্য জল ভরে রেখো। আচ্ছা ঠিক আছে। 1 মিনিট গুড্ডুদা, হ্যাঁ, ওর একটু খেয়াল রেখো, ঠিক আছে? আর ও যদি বাইরে যায় না, আমাকে বা শ্রীবাস্তব আঙ্কেলকে ফোন করে নেবে। আমি নিশ্চয়ই ফোন করে দেবো। স্যার, অনুরাধা যদি বাইরে যেত আমি নিশ্চয়ই তাহলে ওকে আটকাতাম, না হলে শ্রীবাস্তব স্যারকে ফোন করতাম। স্যার, আমি এতগুলো বছর ধরে সোসাইটিতে আছি, ডিউটি ঠিক মতো করো? একদম মন দিয়ে ডিউটি করি স্যার। দেখছি। এই তোমার মন দিয়ে ডিউটি? ও, অ্যাড্রেসও পুরো লেখা নেই। যদি কিছু লুকাস বা আমাদের মিথ্যে বলে বিভ্রান্ত করিস, তাহলে কিন্তু 20 বছরের জন্য চালান করে দেবো, বুঝেছিস? না না, চুপ। এই বাড়িগুলোতে গিয়ে চেক করা যাক যে সত্যি এরা কি এসেছিল নাকি ফেক এন্ট্রি। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, সুমিত আমার খুড়তো ভাই। 16 তারিখে আমার বাড়িতেও এসেছিল। কিন্তু ব্যাপারটা কি স্যার? কিছু না, এমনি রুটিন এনকোয়ারি। কিন্তু সুমিত গেস্ট এন্ট্রি রেজিস্টারে না তো নিজের মোবাইল নাম্বার লিখেছে না সাইন করেছে। কেন? আর স্যার, ওয়াচম্যানটা বড় বেখেয়ালি স্যার। অনেকবার ভিজিটার্সদের নিজেই বারণ করে দেয় রেজিস্টারে সই না করার জন্য। বলতো যে পৃষ্ঠাটা এতে ভরে যাবে। আমি ওকে অনেকবার বকেছি স্যার, কিন্তু তারপর স্যার একই কাজ করতো। স্যার, ওর চরিত্রটাও খুব একটা ভালো না স্যার। যাতায়াতের পথে সমস্ত মেয়েদেরও ফলো করতো। আমাদের এখানে যে মিশ্রবাবু থাকেন, তার মেয়েকেও ও টোন্ট কেটেছিল। সবাই পুলিশে রিপোর্ট করতে চেয়েছিল, কিন্তু ক্ষমা চাওয়ার পর সেটা ধামাচাপা পড়ে যায়। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ইন্সপেক্টর সাহেব, রমেশকে কেন চিনবো না? আমারই বন্ধুর ছেলেও। আর 16 তারিখে এখানে এসেছিল। কিন্তু ব্যাপারটা কি ইন্সপেক্টর সাহেব? ওয়াচম্যানের কথা বলবেন না সাহেব। 1 নম্বরের বাজে ছেলে একটা। আরে সাহেব, মেয়েদের সাথে বাজে ব্যবহার করেও। আমি তো পুলিশে যেতে চেয়েছিলাম, কিন্তু সোসাইটির লোক আমাকে বাধা দিল। জানি না সেক্রেটারির সাথে কিসের সম্পর্ক ওর। বারবার ওর জন্য বেঁচে যায়। ঠিক আছে। আচ্ছা, স্যার, আমার মনে হচ্ছে সেক্রেটারির সাথে কথা বলতে হবে। চলো। আপনার সোসাইটির ওয়াচম্যানের বিরুদ্ধে এত কমপ্লেন রয়েছে, তো আপনি ওকে সরাননি কেন? আর না পুলিশের কাছে কোনো কমপ্লেন লিখিয়েছেন? স্যার, এই সোসাইটির লোকেদের কিছু প্রবলেম আছে। সবাই ওর উপরে রাগ মেটানোর চেষ্টা করতো, নিজেদের কাজ করানোর চেষ্টা করতো। আর যখন ও ডিউটি ছেড়ে যেতে চাইতো না, তখন সবাই ওর উপরে রেগে যেত। কয়েকটা মেয়ে আগে ওর নামে কমপ্লেন জানিয়েছিল, কিন্তু গত 1 বছর ধরে ওর ব্যাপারে কোনো কমপ্লেন নেই। হ্যাঁ, তবুও যদি আপনি বলেন স্যার, তাহলে সিকিউরিটি এজেন্সিকে বলে ওকে সরিয়ে দিতে পারি। আগে না, তার আগে আমি ওর সঙ্গে ভালো করে কথা বলে দেখি। স্যার 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 স্যার, আসল কথা হচ্ছে এর মধ্যে আমার কোনো দোষ নেই। আমি এটা মানছি যে রেজিস্টারে এন্ট্রি নিয়ে আমি গাফিলতি কিছু করেছি, কিন্তু রোহনের বোনের উধাও হওয়ার ব্যাপারে আমার কোনো হাত নেই স্যার। আমার কথা বিশ্বাস করুন, আমি খুব গরিব মানুষ স্যার। একটা অন্ধ মেয়ে নিজের বাড়ি থেকে বেরিয়ে সোসাইটির বাইরে চলে গেল, আর তুই দেখতেই পাসনি? কিভাবে ভরসা করব? আমার কপাল খারাপ ছিল স্যার, হতে পারে ওই সময় আমার চোখটা বন্ধ হয়ে গিয়েছিল। আর স্যার, ঘুম এসছিল না ইচ্ছে করে চোখ বন্ধ করে বসেছিলি তখন? হ্যাঁ স্যার, আপনি শুধু শুধু আমাকে মারছেন। অমলও তো ওই দিন এসেছিল স্যার, কিন্তু ও টাকা আছে, ও বড় লোকের ছেলে।
ওকে আপনারা ধরবেন না, আমি যেহেতু গরিব তাই আমাকে মারছেন। কে অমল? শ্রীবাস্তব বাবুর ছেলে। কি? শ্রীবাস্তবের ছেলে? আর আপনাদের ছেলে মেয়ে? আমাদের কোনো ছেলে মেয়ে নেই স্যার। রোহনের যিনি পড়শি শ্রীবাস্তব, ওনাদেরই ছেলে অমল, 1 নম্বরের বাজে ছেলে। অনেক মাস পরে সেদিন এসেছিল। এর আগেও রোহনের বোনের পিছনে লেগেছিল বলে সোসাইটি থেকে ওকে বের করে দেওয়া হয়েছিল। এখনকার মতন ছাড়ছি, ঠিক আছে, কিন্তু একটা কথা মাথায় রাখিস, এরপর থেকে সোসাইটিতে যা যা ঘটবে তার প্রত্যেক মিনিটের ইনফরমেশন চাই আমি। দেবো স্যার। আর এটা ভাবিস না তোকে সন্দেহের তালিকা থেকে বাদ দিলাম। চল যা। পুলিশকে মিথ্যে কথা বলা অপরাধ, জানেন তো? শাস্তি পেতে পারেন এর জন্য আপনারা। আমরা কোনো ভুল তথ্য দেইনি স্যার। আপনি বলেছিলেন আপনার কোনো ছেলে মেয়ে নেই, তাহলে এই অমলকে? অমলকে আমি জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু আমাদের ওর সাথে কোনো সম্পর্ক নেই। আমরা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন মানে আপনারা ছেলে রইল না সে? আপনাদের বলা উচিত ছিল যে আপনাদের একটা ছেলে আছে যে আপনাদের সঙ্গে থাকে না। সেদিনও এখানে এসেছিল কেন? টাকা চাইতে এসেছিল স্যার, কিন্তু আমরা ওকে একদম টাকা দিইনি। যদি ওকে টাকা দিতাম তাহলে ওর অভ্যেস আরো খারাপ হতো। কি যে বলবো স্যার, জুয়া আর মদের এমন খারাপ নেশা ধরেছে যে আমার অপারেশনের যে টাকা রাখা ছিল সেটাও চুরি করে নিয়ে গেছে, আর জুয়ায় হেরে গেছে। আর একবার তো সব সীমা ছাড়িয়ে গেল। অনুরাধার উপর খারাপ নজর দিয়েছিল। সেদিন থেকে আমরা ওর সাথে সম্পর্ক রাখিনি, বাড়ি থেকে বের করে দিয়েছি স্যার। বাবা মার কথা থেকে তো এটা ক্লিয়ার যে ওয়াচম্যান ঠিক কথাই বলছিল। তুমি এই অমলকে থানায় ডাকো। হ্যাঁ স্যার। সত্যি কথা বল, সেদিন কেন গিয়েছিল ওখানে? স্যার আমার টাকা ফুরিয়ে গিয়েছিল, ভিক্ষা করার মতন সময় এসে গেছিল, সেই জন্য টাকা চাইতে বাবা মার কাছে গিয়েছিলাম, আর তারাও আমাকে টাকা দিতে চায়নি। আর সেই রাগে তুই অনুরাধাকে মেরে ফেললি, কারণ তোর বাবা মা তোর থেকে ওকে বেশি ভালোবাসে, আর তোর কুদৃষ্টিও ছিল, তাই না? কিছু বলবি না, জোর করে বলাবো। স্যার আমি ওর সাথে কোনো ভুল কাজ করিনি। হ্যাঁ, একবার অনুরাধাকে দেখে আমার মনে ইচ্ছে হয়েছিল। স্যার ওর দাদা প্রতিদিন চাবিটা দিয়ে যেত। হ্যালো, আন্টি আছে? হ্যাঁ ভেতরে আছে। আন্টি, হ্যাঁ বাবা। আন্টি অনুর একটু খেয়াল রেখো। আমি ওর খাবার দাবার সব বানিয়ে দিয়েছি, দেখি তাড়াতাড়ি আসার চেষ্টা করছি। হ্যাঁ, যদি তাড়াতাড়ি আসিস তাহলে আমরা সন্ধ্যেবেলা একসাথে খাবো। ঠিক আছে। সাবধানে যাস। আমি জানতাম ও একা থাকে, সুযোগ বুঝেই আমি একদিন ওর কাছে চলে যাই। স্যার আমি দেখতাম ওকে, কিন্তু কোনোদিন আমি একবারও টাচ করিনি। কিন্তু তোর মা বাবা বলেছে যে তুই ওর সাথে খারাপ ব্যবহার করেছিস। স্যার ওরা মিথ্যে বলছে, আমি এরকম কিচ্ছু করিনি ওর সাথে। বলছি স্যার, আমি শুধু একবার ওকে টাচ করেছিলাম। আমি অপেক্ষা করছিলাম যে রোহন কখন বেরোয়, তখন গেছিলাম। কে কে ওখানে? অনুরাধা চুপ করো, শান্ত থাকো। অমল দাদা তুমি? কেউ যেন কিচ্ছু না জানতে পারে যে আমাদের মধ্যে কি হচ্ছে। শান্ত হও। ছেড়ে দাও। দাদা দাদা
বাঁচাও বাঁচাও আমাকে। অমল, না, আমি কি করলাম? ফ্ল্যাটে তুই কি করছিস? আমি তো কিছু করিনি। চুপ কর। বাচ্চা মেয়ের সাথে না, না, এরকম সেরকম করছিস? কিছু না। ও বাচ্চা মেয়েটাকে জ্বালাতন এরকম করছিল। কোনো ব্যাপারই নয়। ও মিথ্যা কথা বলছে। এরকম কিচ্ছু ব্যাপার নয়, কি আপনারা হয়েছে? ভুল কি বুঝছেন। হয়েছে? না না, এই মিথ্যা বলছে। হে আমাকে ছুঁয়েছিল আর আর আমি শুনেছি ও আমার ছবিও ও তুলেছে। মিথ্যে কথা বলছে। দেখো, দেখি কি হচ্ছে। মোবাইল চেক করো। এই দেখুন, অমল, আর সেই ঘটনার বদলা নিতে তুই অনুরাধাকে ট্রেনের সামনে ধাক্কা মেরে ফেলে দিস। স্যার, এমনটা আমি কেন করতে যাব? আর এতে আমি কি লাভ পাবো? আর ও তো কোনো বাচ্চা নয় যে ও চুপচাপ আমার সাথে চলে আসবে। স্যার, সত্যি আমার রাগ হয়েছিল ওর উপরে, কারণ ওর জন্যই আমাকে আমার বাড়ির লোকেরা বাইরে বের করে দেয়। স্যার, আমি খুব চিন্তায় ছিলাম। আর স্যার, আমি এসব কেন করতে যাব? ঠিক আছে, এখন ছাড়ছি, কিন্তু পালিয়ে যাস না। হ্যাঁ স্যার, যখন ডাকবো তক্ষুনি চলে আসবি। হ্যাঁ স্যার। বেরো। কথাটাও সত্যি। অনুরাধা ওর সঙ্গে কেন যাবে? যখন ও অনুরাধার সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছিল তখন অনুরাধা চিৎকার করে লোক জড়ো করেছিল। মানে অমলের পক্ষে অনুরাধাকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়াটা দুঃসাধ্য ব্যাপার। আমার এখনো মনে হচ্ছে অনুরাধা কোনো চেনা পরিচিত লোকের সঙ্গেই বাইরে বেরিয়েছিল। এখন এই ব্যাপারে রোহনই কিছু কথা বলতে পারে। হ্যালো। স্যার, পিন্টু বলছি, ওয়াচম্যান। হ্যাঁ বলো। স্যার, এইমাত্র আমি রোহনদার বন্ধুকে কারুর সাথে কথা বলতে দেখলাম। স্যার, ও অনুরাধার মার্ডারের ব্যাপারে কথা বলছিল মনে হয়। স্যার, রোহনদার বন্ধু আমাদের এই সোসাইটিতেই থাকে। ঠিকানা জানো ওর? হ্যাঁ স্যার, দুটো গলি পরে। ঠিক আছে, আর কিছু জানতে পারলে আপডেট করো। হ্যাঁ স্যার, জানিয়ে দেবো আমি। হ্যাঁ বলুন। রোহনকে চেনো? আমি রোহনকে বেশ কয়েক বছর ধরে চিনি আর আমরা দুজন খুব ভালো বন্ধু। শুধু বন্ধু নাকি? অ্যাকচুয়ালি আমরা দুজন রিলেশনশিপে ছিলাম, কিন্তু এখন আমাদের ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপের কারণ? রোহান ওর বোনকে কেয়ার করার জন্য একটু বেশিই বিজি থাকতো আর আমাকে একদম সময় দিত না। আর প্রত্যেকটা গার্লফ্রেন্ডই চায় যে তার বয়ফ্রেন্ড তাকে টাইম দিক, কিন্তু না, আমরা ডেটে থাকার সময় ওর মন অনুরাধার দিকেই পড়ে থাকতো আর এটা নিয়ে ঝগড়া হতো আমাদের মধ্যে। তুমি কি করছো বলো তো রোহন? আরে কিছু না, ওই শ্রীবাস্তব আঙ্কেলকে একটা মেসেজ করছিলাম। অনুর চা খাওয়ার সময় হয়ে গেছে না, ও একা বানাতে গেলে সব ফেলে দেবে। রোহান, ও নিজের খেয়াল রাখতে পারে। সেটাই তোর দ্বারাই হয় না। রোহান ও পৃথিবীতে একা মেয়ে নয় যে অন্ধ। এমন অভদ্রের মতো কথা বলছো কেন? ওকে অন্ধ বলো না। তাহলে কি বলবো? পদ্মলোচন? আরতি, ওটা আমাদের প্রথম ঝগড়া ছিল না, আর না শেষ। আলটিমেটলি আমাদের ব্রেকআপ হয়ে গেল। তারপরেও আমাদের ঝগড়া হতো। কি কারণে? প্রতীক। এই প্রতীকটা কে? রোহনের পর আমি প্রতীকের সঙ্গে দেখা করি। ওকে আমার বেশ ভালো লাগতো আর আমরা বাইরে দেখা করতাম। আর একদিন, চলো আমার সঙ্গে। রোহন আমি তোমার সঙ্গে যেতে চাই না। আরতি, তোমার সঙ্গে কথা আছে। আরে তুমি চলো তো আমার সাথে। এই, হাত ছাড়। কেন? আচ্ছা। বোনের কাছ থেকে রেহাই পেয়ে গেছিস? আরে বাড়িতে গিয়ে দেখ অন্ধ বোনটা পড়ে গেছে নাকি। আমার বোনের ব্যাপারে উল্টোপাল্টা বলবি তুই? আমার বোনের ব্যাপারে কোনোদিন কিচ্ছু বলবি না। বুঝলি? কি করছিস? আরে ছাড় তো। রোহনের সঙ্গে শেষবার কবে দেখা হয়? রাধার মৃত্যুর খবরটা পেয়ে আমার খুব খারাপ লেগেছিল, তাই আমি রোহনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। দুঃখ হয়েছিল না আনন্দ? হ্যাঁ। প্রতীককে কোথায় পাওয়া যাবে? পুলিশ একসঙ্গে দুটো জিনিস জানতে পারলো। প্রথমটা হলো যে রোহন কোনো রিলেশনশিপে ছিল, আর দ্বিতীয়, রোহন তার এক্স গার্লফ্রেন্ডের প্রেজেন্ট বয়ফ্রেন্ড প্রতীকের সঙ্গে মারামারি করেছিল। আরতির স্টেটমেন্ট অনুযায়ী প্রতীকও কোনো ধোয়া তুলসী পাতা ছিল না। সেও রোহনের বিরুদ্ধে বদলা নেওয়ার কথা বলেছিল। এখন পুলিশের সাসপেক্ট লিস্টে প্রতীকের নামও চলে এলো। আচ্ছা, এটা প্রতীকই নয়তো যে অনুরাধাকে হত্যা করে রোহনের বিরুদ্ধে বদলা নিয়েছিল? এখন পুলিশের কাছে প্রতীককে জিজ্ঞাসাবাদ করা খুব দরকার হয়ে পড়েছে। হ্যাঁ স্যার, এটা সত্যি যে রোহন আর আরতির ব্রেকআপের পর আমি আরতির সাথে দেখা করতাম। তুমি তো রোহনের বিরুদ্ধে বদলা নেওয়ার কথাও বলেছিলে। আর অন্ধ অনুরাধা বদলা নেওয়ার জন্য তোর কাছে সব থেকে ভালো টার্গেট, তাই না? আর তাই তুই ওকে মেরে ফেললি। না স্যার, ওটা আমি রাগের মাথায় বলে ফেলেছিলাম। আপনি আমার রেকর্ডটা চেক করে দেখতে পারেন, আমার উপরে কোনো কেস নেই। মার্ডারের ব্যাপার তো অনেক দূরে স্যার। ঠিক আছে, ওর উপর নজর রাখো আর ব্যাকগ্রাউন্ড চেক করো ওর। স্যার, আরতির সঙ্গে কথা বললাম, এই প্রতীকের সঙ্গেও কথা বলা হলো।
এবারে রোহনকে জিজ্ঞেস করা যাক, দেখা তো যাক যে তিনজনের মধ্যে সত্যি কথা কে বলছে। হ্যাঁ স্যার, প্রথমে হাত আমি তুলেছি। আমি ওকে ঘৃণা করতাম, ওর জন্য আরতি দূরে চলে গেছে। আরও আমার বোনের ব্যাপারে অনেক উল্টোপাল্টা কথা বলছিল। এরপরে ওর সঙ্গে আমার আর কখনো দেখা হয়নি। আচ্ছা, তোমার বোন কোথাও পড়াশোনা করতো? যখন আমরা প্রথমবার তোমার বাড়িতে যাই তখন কিছু ব্রেইলের বই দেখেছিলাম। হ্যাঁ স্যার, ব্লাইন্ড স্কুল। আসলে ওর চোখের দৃষ্টি চলে যাওয়ার পরে আমি ওর পড়াশোনার ব্যাপারে ভাবিনি কখনো। কিন্তু একবার 10 দিনের জন্য শ্রীবাস্তব আঙ্কাল আর আন্টি যখন বাইরে যাচ্ছিল, তখন আমার মনে হলো যে এই কদিন অনুরাধার খেয়াল কে রাখবে। তখন আঙ্কালই সাজেস্ট করলেন যে ব্লাইন্ড স্কুলে দিয়ে দেওয়ার জন্য। তারপর অনুর সঙ্গে আমি এই ব্যাপারে কথা বলি। অনু, হ্যাঁ দাদা। তোকে না সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, আর সেই জন্য তোকে ব্লাইন্ড স্কুলে যেতে হবে। ওখানে গিয়ে তুই কাজ করা শিখে নিবি, একা বাইরেও যেতে পারবি তুই, আর হতে পারে যে নতুন কোনো কাজও শিখে যাবি। মানে আমি তোর কাছে বোঝা হয়ে গেছি, আমি আরে তোকে না, খুব না, বিরক্ত না। করি, তাই না দাদা? এমনটা নয় অনু, এমন কোনো ব্যাপার না। তুই আমার কথাটা শোন। আচ্ছা, আমি কাজকর্ম ছেড়ে কতদিন তোর খেয়াল রাখবো বলতো? আরে আমি তো চাই তোর চিকিৎসার জন্য তোকে অ্যাব্রড নিয়ে যাব, তোর জন্য পার্সোনাল ট্রেনার রাখবো, কিন্তু সেসবের জন্য টাকার প্রয়োজন না? যদি যদি ভগবান আমার চোখের জায়গায় আমার প্রাণটাই নিয়ে নিত। বস, তুই বস এখানে, বস। এভাবে বলে না বোন আমার, মা বাবা চলে যাওয়ার পরে একমাত্র তুই তো আছিস যাকে দেখে বেঁচে আছি আমি। যদি তোর কিছু হয়ে যায় তাহলে তুই ব্লাইন্ড স্কুলে যেতে চাস না, তাই তো? ঠিক আছে, তাহলে তুই যাস না, ঠিক আছে? আমি কিছু একটা ব্যবস্থা করে নেব। এই নে। দাদা, তুই ঠিকই বলছিস, আমি চোখে দেখি না, সেটা আমাকে মেনে নিতে হবে। কিন্তু কি করব দাদা, এই অন্ধকারে আমার দম বন্ধ হয়ে যায়। এই জীবনটা রেখে কি হবে? আমি তো আমার দাদার মুখটাও দেখতে পারি না। আরে দাদা, তুই তুই কত রোগা হয়ে গেছিস। না না আমার চিন্তা করতে করতে নিজের খেয়ালই রাখছিস না, তাই না দাদা? না না, এমন কিছু না। না না, এটাই সত্যি। যদি যদি তুই আমাকে প্রমিস করে যে তুই নিজের খেয়াল ভালো মতো রাখবি, তাহলে আমি ব্লাইন্ড স্কুল যাওয়ার জন্য তৈরি। I'm sorry. I'm sorry. প্রথম দিকটায় আমরা ওকে নিজে হাঁটতে শেখাবো, লাঠি ব্যবহার করে। তারপর বাস আর অটোতে ট্রাভেল করাবো, যাতে ও নিজে থেকে যেখানে খুশি যেতে পারে আর সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে। আরে অনু, দাদা, কেমন আছিস তুই? আমি একদম ঠিক আছি। দাদা, তুই জানিস আমি না টিকিট নিজে কেটেছি আর অন্য কারোর সাপোর্ট ছাড়া একা বাড়ি ফিরেছি। হ্যাঁ, আর জানিস এতদিন পর বাসে উঠে খুব ভালো লেগেছে। একা? মিথ্যে কথা বলছিস? না, ও একদম সত্যি কথা বলছে। একলাই পুরোটা ট্রাভেল করেছে। আমি তো শুধু ওর সাথে এসেছি প্রবলেম হলে হ্যান্ডেল করার জন্য। মাই কিউট সিস্টার। মাই বেস্ট ব্রাদার। কিছুদিন তো সব ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপর একদিন ব্লাইন্ড স্কুল থেকে ফোন আসে। দেখো, যারা জন্মান্ধ হয়ে জন্মায়নি, কোনো ঘটনার কারণে চোখের দৃষ্টি তারা হারিয়ে ফেলে, তাদের কিছু মানসিক সমস্যা হয়েই থাকে। আমার মনে হচ্ছে অনুরাধের ক্ষেত্রেও এরকম কিছু হয়েছে। আজ সকালেও সুইসাইড করতে গিয়েছিল। কি? যখন আমাদের কোনো একজন স্টাফ ওকে বাধা দিতে যায়, তখন তার মাথা ফাটিয়ে দেয়। ওকে কোনো ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। আমি এখানে আর ওকে রাখতে পারবো না। আই এম সরি। তারপর আমি ওকে আমার সঙ্গে নিয়ে আসি। অনুর অনেক অ্যাটেনশন দরকার ছিল। আমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাই, উনি ওকে ওষুধও দেন, ওর ডিপ্রেশন কমতে থাকে। তারপর আমি একটা এনজিওর ব্যাপারে জানতে পারি, যারা ব্লাইন্ড লোকেদের সঙ্গে ব্লাইন্ডদের রেখে পার্সোনাল কেয়ার আর অ্যাটেনশন দেয়। আমি যখন অনুর সঙ্গে এই ব্যাপারে কথা বলি তখন ও রাজি হয়ে যায়। ও খুশি হয়েছিল ম্যাচিওর ব্লাইন্ড কাপলদের সঙ্গে থাকবে বলে। ব্যাস, চণ্ডীগড় থেকে ফিরে এসেই আমি ওকে নিয়ে যেতাম। কোন এনজিও? বসুধা। পুলিশ বসুধা এনজিওতে গেল আর সেখানে গিয়ে এটা জানতে পারলো যে সত্যি রোহন সেখানে অনুরাধার জন্য বুকিং করিয়েছিল। পুলিশ ডক্টর প্রধানের সঙ্গে দেখা করলো আর তিনিও জানালেন যে অনুরাধা হাই ডিপ্রেশনে ভুগছিল। আর তিনি এটা আরও বললেন যে এটা সুইসাইডের ঘটনাও হতে পারে। যে কোনো কেসের ফাইল বন্ধ করার আগে পুলিশ এই বিষয়ে সুনিশ্চিত করে নেয় যে এখন কোনো দিক দিয়েই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কোনো পথ নেই।
আর অনুরাধার ঘটনার ক্ষেত্রেও পুলিশ এই কেসের ফাইল বন্ধ করতেই চলেছিল, ঠিক তখনই তাদের সামনে এমন একটা তথ্য এলো যা তাদের চমকে দিল। এই তথ্য কোনো ব্যক্তি হিসেবে সামনে আসেনি, বরং এটা গোটা পরিস্থিতি সম্পর্কে অবহিত করলো। আর এই পরিস্থিতি সামনে আনতে পারে শুধুমাত্র একজন ব্যক্তি। আমাদের সমস্ত ইনভেস্টিগেশনের পরে আমরা এটা বলতে পারি যে অনুরাধা সুইসাইড করেছিল। এবার তোমার যদি কোনো ডাউট থাকে তাহলে তোমার পয়েন্ট অফ ভিউ বলতে পারো, তাহলে রি-ইনভেস্টিগেট করব। যা যা আমি জানতাম আমি আপনাদের সবকিছু সত্যি সত্যি বলে দিয়েছি। এবার আপনারা এইসব ব্যাপার আমার থেকে বেশি বোঝেন। তুমি চণ্ডীগড় গিয়েছিলে কেন? কতবার বলেছি আপনাদের জবের জন্য। কেন? আরে কারণ ওরা আমাকে বেটার অফার দিচ্ছিল। মানে তুমি পার্মানেন্টলি ওখানে শিফট করে যেতে? না, আমি এমন কিছু ভাবিনি, কিন্তু ওদের 3 বছরের কন্ট্রাক্ট ছিল। মানে তুমি তোমার অন্ধ বোনকে বসুধা এনজিওতে 3 বছরের জন্য ড্রপ করতে চেয়েছিলে। কি হলো? বোন সম্পর্কে কোনো খারাপ কথা শুনলে সঙ্গে সঙ্গে রেগে যাও তুমি? প্রতিক্রিয়া তো মেরেই দিয়েছিলে, এখন একদম শান্ত বসে আছো। আপনি বলতে কি চান? কিছু না, যেতে পারো তুমি। স্যার, এর দেওয়া ইনফরমেশনগুলো সবসময় সত্যি হয়েছে। দেখো, এখনো পর্যন্ত ওর কাছ থেকে আমরা শুধু ইনফরমেশন চেয়েছি, ওর এনকোয়ারি করিনি। আজকে জিজ্ঞাসাবাদে ওকে একটু দুর্বল মনে হলো, এবার ওর এনকোয়ারি করা যাক। ওর অফিস চলো। রোহন খুবই পরিশ্রমী আর সৎ ছেলে বলে জানি। অফিসে ওর বিরুদ্ধে কোনো অভিযোগই আমাদের নেই। হ্যাঁ, ওর বোনের জন্য কখনো কখনো আমরা রিল্যাক্সেশন ওকে দিতাম, কিন্তু এর জন্য কাজে কোনো এফেক্ট পড়েনি। ওর স্যালারি বা অন্য কোনো ফেসিলিটি সব ঠিকঠাক ছিল? হ্যাঁ, একদম স্যার। রিসেন্টলি ওর স্যালারি বাড়ানো হয়েছে, ওর প্রমোশনও হয়েছে স্যার। হি ওয়াজ ভেরি হ্যাপি। আমার রোহনের ট্রাভেলসের সমস্ত ইনফরমেশন চাই, যাওয়ারও আসারও। ইয়েস স্যার। স্যার, আপনি কি রোহনকে সন্দেহ করছেন? যে ধরনের বয়ান লোকেরা দিয়েছে তাতে এটা বলা তো মুশকিল যে রোহনে নিজের বোনকে হত্যা করেছে, কিন্তু তাও কেসটা বন্ধ করার আগে সমস্ত ইনফরমেশন নেওয়াটা দরকার। স্যার, রোহনকে ডাকো। স্যার, হাতে কি হলো? এটা কেটে গেছে স্যার। আর কত মিথ্যে কথা বলবে? না স্যার, মিথ্যে কথা বলছি না, আমি পড়ে গেছিলাম সত্যি। এরকম চোট সাধারণত নিজের হাত কাটার সময় লেগে থাকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি শিরা কাটার চেষ্টা করেছিলাম, কারণ আমি বাঁচতে চাই না। আমি আমি আমার বোনকে ছাড়া বাঁচতে চাই না। এতই যখন ভালোবাসতে ওকে, তাহলে ওকে মারলে কেন? স্যার, এসব কি বলছেন আপনি? স্যার, আমি আমার বোনকে মারিনি। এটা তোমার চণ্ডীগড় যাওয়ার ট্রেনের টিকিট আর এটা ফ্লাইটের টিকিট, দু জায়গাতেই বুকিং করা ছিল। কোনো বিশেষ কারণ? আমার বোনকে আমি খুব ভালোবাসতাম। জানি, আর সেই অনুতাপই আত্মহত্যা করার চেষ্টা করেছো। এটা জানতে চাইছি যে ওকে মারলে কেন? আমার বোনকে আমি আমার থেকেও বেশি ভালোবাসতাম, আর আমি আরতিকেও ভালোবাসতাম। আমি আরতির সঙ্গে বাঁচতে চাইতাম, কিন্তু কিন্তু অনুর জন্য আমাদের সম্পর্কে ভাঙন ধরতে থাকে। শোন না, আমি 3-4 ঘন্টার মধ্যে চলে আসবো, তারপরে সে আরে অনু, আরে এটা এটা কি করে হলো? দাদা, আরে দাঁড়া দাঁড়া, আমি মেডিসিন নিয়ে আসছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো আরতি, আই এম রিয়েলি সরি। আমি না আজকে আসতে পারবো না, জানো তো। আসলে অনুর পা কেটে গেছে। আমি কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করব রোহান? রোজ তুমি কোনো না কোনো বাহানা দাও। অনু সেই একটা কাজ করি, আমরা ব্রেকআপ করে ফেলি। হ্যাঁ, এটাই ঠিক হবে। তুমি শুধু তোমার আদরের বোনকেই সামলাও, যাও। আর প্লিজ আজকের পর তুমি আর একটাও ফোন করবে না। আরতি, আমার কথা তো। আরতি, হ্যালো হ্যালো। তারপর ওর আর আমার ব্রেকআপ হয়ে যায়। আমি ভেতরে ভেতরে পুরো ভাঙতে থাকি। আমি এটা বুঝতেই পারছিলাম না যে কি করবো আমি। না আমি অনুকে ছেড়ে দিতে পারছিলাম, না আরতিকে কাছে ডাকতে পারছিলাম। আমি এটা ভাবছিলাম যে অনু যদি আমার লাইফ থেকে কোনো রকম ভাবে চলে যায়, তাহলে আরতি আমার জীবনে চলে আসবে। আমি তারপর জানতে পারলাম যে একটা এনজিও আছে যারা ব্লাইন্ড লোকেদের স্টেশন থেকে ওঠায়, ওদের ফুড আর শেল্টারের ব্যবস্থা করে দেয়। আমি একটা প্ল্যান বানালাম। আমি 14 তারিখে চণ্ডীগড়ের জন্য একটা টিকিট কাটি,
আর 18 তারিখে রিটার্ন। আর তারপর 16 তারিখের ফ্লাইটে আমি ভোপাল চলে আসি। আর ওকে ফোন করি। হ্যালো। হ্যালো অনু, আমি রোহন বলছি। হ্যাঁ দাদা, আমি তো তোর গলার আওয়াজ চিনি। কি হয়েছে তোর? আচ্ছা শোন, আমি আজকে ফিরে আসছি। আমি জব পেয়ে গেছি, স্যালারিও খুব ভালো। আমি তোর জন্য একটা পার্সোনাল ট্রেনার আর কেয়ারটেকার রাখবো। এখানে না বাংলোটা খুব বড় আর লনটাও অনেক বড়। তুই তুই ওখানে ঘুরতে পারবি। আরে বাহ, কনগ্রাটস দাদা। একটা কাজ কর না, তুই ভোপাল স্টেশনে চলে আয় না, আমরা ওখান থেকে কোথাও ঘুরতে যাব। এমনিতেও কদিনের মধ্যেই আমরা চণ্ডীগড়ে শিফট হব, কিন্তু তুই একা আসতে পারবি তো? দাদা, তুই ভুলে গেলি নাকি ট্রেনিং স্কুলে আমি সব শিখেছি। তুই একদম চিন্তা করিস না। তুই শুধু এইটুকু বল যে আমি ঠিক কটায় ঢুকবো। 1 ঘন্টার মধ্যে। আচ্ছা শোন, শ্রীবাস্তব আঙ্কালকে বলবি না কিন্তু আমি ফিরে এসেছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে সারপ্রাইজ দেবো। ঠিক আছে দাদা। ও ভোপাল স্টেশন পৌঁছে গেছিল, আমি ওকে নিয়ে প্ল্যাটফর্মে চলে আসি। তুই না 1 মিনিট এখানে দাঁড়া, হ্যাঁ? আমি টিকিট কেটে এক্ষুনি আসছি, তুই এখানে দাঁড়াবি কিন্তু। দাদা, তুই কোথায় গেলি? দাদা, তুই কোথায় গেলি? দাদা, 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 তুই কোথায় গেলি? দাদা, কি হয়েছে বোন? আমার দাদা না টিকিট কিনতে গেছে। কোথায় গেছে? জানি না, এখানেই তো গেল। কেঁদো না বোন, তোমার দাদা ঠিক এসে যাবে। দাদা, কি হয়েছে মা? ও দাদা কোথায় চলে গেছে? তোমার কাছে নাম্বার আছে? নাম্বার তো কেঁদো না, জানি মা, না। তোমার দাদা চলে আসবে। 2 ঘন্টা ওয়েট করার পরেও কোনো এনজিওর লোক ওকে নিতে আসেনি। ও ভয় পেয়ে গেছিল আর খুব কাঁদছিল, আর আমি ওর কান্না দেখতে পারছিলাম না। আমি তাড়াতাড়ি ওর কাছে যাই। দাদা, আরে এই তো ওর দাদা এসে গেছে। দাদা, আরে কিরকম ছেলে ভাই তুমি? 2 ঘন্টা ধরে তোমার বোন এখানে কাঁদছে, কি তুমি হয়েছে? কোথায় চলে গেছো? আরে আমি কি তো আশ্চর্য টিকিট কাটতে ব্যাপার গেছিলাম। বলুন তো। আরে এরকম দাদা, ভাবে কেউ দাদা, ওকে চলে চলে গেছিলাম গেছে? ওকে। কাণ্ডজ্ঞান আছে আসলে তোমার? আচ্ছা তো, নম্বরটাও দাওনি তো। sorry. কিরকম ছেলে বলো তো চল, তুমি? চল। হ্যাঁ, আরে আমি তোকে বলেছিলাম না আমি টিকিট কাটতে যাচ্ছি। দাদা, তুই কত দেরি করলি বল তো? সরি, আই এম রিয়েলি সরি। সাবধানে, সিঁড়ি আছে। কি হয়েছে দাদা? তুই এত চুপ করে আছিস কেন? আম সরি দাদা, আমি না তখন খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু কিন্তু আমি কি করতাম? আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হলো যে তুই আমাকে ছেড়ে চণ্ডীগড় চলে যাবি, কিন্তু দাদা আমি জানতাম তুই আমাকে খুব ভালোবাসিস আর আর আমাকে কখনো ছেড়ে যাবি না। দাদা, 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 তুই কোথায়? দাদা, 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 তুই কোথায়? ও হাসছিল, মনে হচ্ছিল যেন বলছে
ও অন্ধ নয়, অন্ধ আমি হয়ে গেছিলাম। আবেগজনিত অর্থাৎ ইমোশনাল সমস্যা ছিল রোহনের, কিন্তু তা থেকে মুক্তি পাওয়ার জন্য সে যে পথ বেছে নিল সেটা ভীষণই নিষ্ঠুর ছিল। যখন কোনো সম্পর্ক বোঝা হয়ে দাঁড়ায়, সেই বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক ক্ষেত্রেই মানুষ অপরাধের সাহায্য নিতে এগিয়ে যায়। যদি আপনার জীবনেও কোনো সম্পর্ক বোঝা হয়ে দাঁড়ায়, তখন নিজের মধ্যে গুমড়ে মরার আগে আপনি বরং আপনার কোনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে শেয়ার করুন বা কোনো ডাক্তারের কাছে যান। রোহন যদি চাইতো তাহলে নিজের সমস্যার কথা শ্রীবাস্তবের সঙ্গে আলোচনা করে কোনো একটা রাস্তা বের করতেই পারত, কিন্তু তার মনে হলো যে এমনটা করলে তার হয়তো তার ভালো দাদা হওয়ার ইমেজটা নষ্ট হবে। ভাই বোনের সম্পর্ক কোনো ইমেজের উপর কখনোই দাঁড়িয়ে থাকে না। এটা একটা পবিত্র আর সারা জীবন পাশে থাকার মতো একটা সম্পর্ক। নিজের ইমেজ ঠিক রাখার চক্করে রোহন এই পবিত্র সম্পর্কটাকে ধূলিসাৎ করলো, আর যে ওকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি চাইতো তাকে হারিয়ে ফেললো। আপনি যদি কখনো নিজেকে ইমোশনালি কনফিউজ বা হেল্পলেস বলে মনে করেন, তাহলে এটা একটা ইঙ্গিত আপনি হয়তো কোনো ভুল সিদ্ধান্ত নিতে চলেছেন। এই অবস্থায় মনে রাখবেন, আপনার হয়তো সাহায্যের প্রয়োজন। নিজের ঘাটতিগুলোকে চিনুন আর সেটা আপনার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করুন। একে অপরের ইমোশনাল সাপোর্ট হয়ে দাঁড়ান। এতে আপনিও ভালো থাকবেন আর সেও ভালো থাকবে। এই কথা বলে এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটি চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.